চান ওকে জিন্দা কবর দেই? হ্যাঁ 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 থামেন। মমিতা, বিআইন সাহেব, মমিতা, আরে কোথায় গেল বাড়ির সবাই? বাবা তুমি আইছো? আরে বাহ, এতদিন পরে বসে আমার কথা মনে পড়লো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন রে মা, হ্যাঁ মেয়ের বাড়িতে কি বাপ আসতে পারে না? হ্যাঁ বিআইন সাহেব, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার জন্য পছন্দের মিষ্টি নিয়ে আসছি। আর বৌমা, তুমি এটা কি কথা কইলা? হ্যাঁ, তোমার বাবার যখন খুশি তখন এই বাড়িতে আইবে, এটা একটা কথা কইতে হয়? মা, তালুইজান অনেক দূর থেকে আইছে, তোমরা কেন দাঁড়ায় দাঁড়ায় কথা বলবা? তালুইজানকে ঘরে নিয়ে চলো। তালুইজান, মিষ্টিটা আমার কাছে দেন। চলো বৌমা, তোমার বাবার নিয়ে ভিতরে চলো। চলো। দাঁড়ান। বাবাজি, আপনি হঠাৎ একা এখানে? স্যার একটা অপারেশনে যান, ওখানে স্যার সন্ত্রাসীর গুলিতে মারা যান। না, এটা হইতে পারে না, আমি বিশ্বাস করি না। স্যারের লাশ খুঁজতে পাওয়া যাইতেছে না, কিন্তু আমরা স্যারের লাশ খুঁজতে আছি। আপনারা শক্ত হন, ধৈর্য ধরেন। কি কহ এগুলা? আমার ছেলে নাই মানে কি কইছো বৌমা এগুলা? না, এটা হইতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার স্বামীর লাশ কই? আমার তার কাছে নিয়ে যান। মা, এটা কি হয়ে গেল? না, আমি বিশ্বাস করি না, আমার ছেলে মরতে পারে না। আপনি বিশ্বাস কি মিথ্যা কথা বলছো? ও বৌমা, এটা কি হলো বৌমা? এটা কি হলো? আমার ছেলে বলে নাই, আমার ছেলে বলে নাই। এটা কি হলো? এটা কি হলো রে বৌমা? এটা কি হলো? ও ও, এটা আমি কার হাত ধরেছি? এই কালমুখী, এই পোড়ামুখী, আজকে আজকে তোর জন্য আমার ছেলের মুখ দেখতে পারলাম না আমি। তোর জন্য আজকে আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে। তুই এবার থেকে বেরো, তোর মুখ আমি দেখতে চাই না, মোটেও তোর মুখ আমি দেখতে চাই না। দেখেন, আপনার মেয়ের এক্ষুনি আমার বাড়ি থেকে বেরোতে, আমি আর মুখ দেখতে চাই না। সূর্য, সূর্য, মেয়েরে বল এক্ষুনি আমার মেয়ে, আমার মেয়েরে নিয়ে যেতে। আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। তুই বেরো যা। মা, আপনি কি কইতাছেন? আমি কি করছি? আপনি কেন আমার এই বাড়ি থেকে তাড়াই দিতেছেন? মা, এমন কইলেন না মা। তুমি এক্ষুনি বেড়ে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না, তোর মুখ এক্ষুনি দেখতে চাই না। বিআইন সাহেবা, মাথা ঠান্ডা করেন, এই সময় মাথা গরম করবেন না। আর এইটা কি বলতেছেন? আমার মেয়ে কেন আপনার ছেলের মৃত্যুর জন্য দায়ী হবে? হায়াত মৌত তো আল্লাহর হাত। জামাই বাবাজি তার কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের হাতে গুলি খেয়েছে, এখানে তো আমার মেয়ের কোনো দোষ নাই। আর তাছাড়া জামাই বাবাজির মৃত্যুর জন্য তো সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমার মেয়ের। কারণ আমার মেয়েটার জীবন শুরু না হতেই শেষ হয়ে গেল। আর আপনি বলতেছেন
আমার মেয়ের জন্য আপনার ছেলে মারা গেছে? না বিয়ান সাহেব, মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন। চুপ থাকেন বিআই সাহেব, আপনি একদম চুপ থাকেন। আজকে আজকে আমার ছেলের লাশ খুঁজে পাওয়া যেতেছে না। আপনার মেয়ের শুরু হয়ে শেষ হয়ে গেছে মানে? আপনার মেয়ের তো শুরু হয়েছে। আপনার মেয়ের আপনি 10 জায়গায় বিয়ে দিতে পারবেন, কিন্তু আমি আমার সন্তান হারাইছি। আমার সন্তান হারাইছি। আপনি আপনার মেয়ের নিয়ে এক করে চলে যান। আমি আপনার মেয়ের মুখ দেখতে চাই না। আপনি আই তুই বাইরে যা। মা, দয়া করে আপনি এই বাড়ি থেকে আমারে তাড়াই দিবেন না। আপনি যদি আমার এই বাড়ি থেকে তাড়াই দেন তাহলে আমি কই যাব? মা, আমি আমার স্বামীর সেই স্মৃতিটা নিয়ে এই বাড়িতে আজীবনের জন্য থাকতে চাই। মা, আপনি আমারে যা কইবেন, আপনি আমারে যেমনি চলতে কইবেন, আমি সেমনিই চলবো, সেই কথাই শুনবো। মা, দরকার হলে আমি এই বাড়িতে কাজের বউর মতন থাকবো। মা, তারপরও আপনি আমার এই বাড়ি থেকে বাই করে দিয়েন না। মা, চল এখান থেকে, চল আমার পাশে। সূর্য, এখনই কহ বিয়াই রে তার মায়ের নিয়ে এখান থেকে চলে যাইতে। মা, আপনি শান্ত হন, মাথা ঠান্ডা করেন। এই মারে ঘরে নিয়ে চলো তো। মা চলে। মা চলো, বড় চলো। মা মমিতা, তুই কোনো চিন্তা করিস না। একটা জিনিস সবসময় মনে রাখবি, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। মা তুমি একটু ঠান্ডা হও, মা একটু মাথা ঠান্ডা করো। আমার ঠান্ডা আর কিছু নাই, তুই এর বাইর করার ব্যবস্থা কর। আমি আর ওর চেহারা দেখতে চাই না। মা, আগে মনে করতাম আপনার মাথায় বুদ্ধি আছে, এখন তো দেখি আপনার মাথায় কোনো বুদ্ধি নেই। শুনুন, আপনি যে ভাবিটা বাইর করতে চাইতেছেন, বাইরে যে সরকার থেকে টাকাগুলো পাইবো না, আমরা যদি ভাবিটা বাইর করে দেই তাহলে অর্ধেক দিতে হইব। মা ও ঠিকই কইছে মা, আমগো বাড়িতে একটা কাজের লোক লাগে। তাছাড়া ভাবি যদি থাকে আমগো বাসায় সব কাজকর্ম করবো, হাড়ি পাতিল ধোয়ার জন্য, তোমার কাপড় চোপড় ধোয়ার জন্য। দেখতেছো না মা, আমার বউটা শুকাই যাইতেছে, দিন দিন অসুস্থ। তাই কইতেছি মা, ভাবির আমগো বাড়িতে রাইখা দাও। দেরি করো না, চলো ভাবির আটকাই, নাহলে ভাবি চলে যাবো। তাহলে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। না বাবা, আমি এই বাড়ি থেকে কোথাও যাইতে পারবো না। আমার স্বামী মারা গেছে তো কি হয়েছে, এটাই তো আমার শ্বশুর বাড়ি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না বাবা। মারে, তুই তো বলতেছিস এটা তোর শ্বশুর বাড়ি, কিন্তু তোর শাশুড়িরা সবাই এটা মেনে নেবে না। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে আবার ভালো ছেলে দেখে বিয়ে দেবো। চল তুই, না চল বাবা, না। তুই চল তো। ও মা, আমার আসলে ভুল হয়ে গেছে মা। আসলে আমার ছেলে হারাইছি তো, আমার মাথা ঠিক নেই। ও বেয়াই, আপনি কিচ্ছু মনে করেন না, আসলে আমার মাথাটা ঠিক ছিল না। ছেলে হারানোর শোক তো বুঝেন। বৌমা, তুই আমার কথা কিছু মনে করিস না মা, তুই আমার মাফ করে দিস। সূর্য, বেয়াই নিয়ে বৌমা নিয়ে ঘরে চল। ঠিক আছে মা, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। বেয়াই চলেন, ঘরে চলেন, ঘরে চলেন। চল ঘরে চলে চল। একটু মা আসো। বাবা, তুমি এমন কি কথা বলবা যে তুমি বাড়ির ভিতরেও গেলা না, এখানে দাঁড়ায় বলতে হবে? মা, তোর সাথে আমার একান্তে কিছু কথা বলবো আমি, সেই জন্যই। মা, সেই দিন জামাই মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে তোর শাশুড়ি তোর কাঁধে সব দায়ভার চাপিয়ে দিল। তারপর ওরা ভিতরে যেয়ে বাহির আসলো, হঠাৎ করে তোর শাশুড়ি চেঞ্জ হয়ে গেল, তোকে আবার আপন করে নিল, আমাকে ভিতরে নিল, আপ্যায়ন করলো। কিন্তু আমার ভিতরে সন্দেহ থেকে গেল। মা, আমি খুব দুশ্চিন্তায় আছি রে মা। তুই মনে হয় তুই ভালো নেই মা। মা, আমাকে সব খুলে বল না, কেমন আছিস তুই? আরে বাবা, তুমি এগুলো কি বলতেছো? আমি কেন অশান্তিতে থাকবো? আমি খুব ভালো আছি। আমার শাশুড়ি তো খুব ভালো বাবা, সে আমাকে কেন কষ্ট দিবে? আর যার সন্তান মারা যায় সে কি তখন ভালো থাকতে পারে? তাই সে আমার সাথে ওদিন এত রাগারাগি করছে। বিশ্বাস করো বাবা, আমি খুব ভালো আছি এখানে, আমি এত শান্তিতে আছি আমি তোমাকে বলে বোঝাইতেই পারবো না। কিন্তু তোর চোখ তো সেটা বলতেছে না রে মা। মারে, আমি তোর বাবা। সেই ছোটবেলায় তোর মা মারা গেল। মা বাবা দুটার দায়িত্ব আমি পালন করেছিলাম মা। আমি তোকে সেই ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ করেছি। তোর জন্য আমার খুব কষ্ট হয়, চিন্তা হয় মা। যেহেতু
জামাই বাবাজি নাই, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে থেকে কি লাভ মা? তুই চল, আমার সাথে চল, ভালো ছেলে দেখে আমি তোকে আবার বিয়ে দেবো। না বাবা, তুমি এগুলো কি বলতেছো? এটা আমার পরিবার, আমি আমার পরিবার ছেড়ে কোথায় যাব? আর বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ি নিজের বাড়ি। আমার স্বামী মারা গেছে তো কি হয়েছে, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আর বাবা, তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করার কথা বলবা না। মা, কোনো বাবা মাই কিন্তু সন্তানের অমঙ্গল চায় না, আমি তোর ভালো চাই। জামাই বাবা এখন নেই, তুই এখানে থেকে কি করবি? আমি জানি না বাবা, কিন্তু আমি এই বাড়ি থেকে কোথাও যাইতে পারবো না। তুমি যদি আমাকে আরেকবার এই বাড়ি থেকে কোথাও যাইতে বলো, তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কোনো কথাই বলবো না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর সুখেই তো আমার সুখ রে মা। তুই যদি এখানে ভালো থাকতে পারিস আমার কোনো আপত্তি নাই। তবে হ্যাঁ, আমাকে কিন্তু ফোন দিয়ে সব সময় সব খবর জানাবি, আমি কিন্তু চিন্তায় থাকবো রে মা। মা, তুই আমার দুই নয়নের মনি রে মা, তুই ভালো থাকিস, আমি এটাই চাই রে মা। আমি আসি মা, আমি আসি। ঠিক আছে বাবা। বাবা বাবা বাবা, কি সুন্দর মাছ নিয়ে খেতেছে, হ্যাঁ, খুব ভালো খুব ভালো। এই ফকিনি বাচ্চা, মাছের কেজি কত জানো? হ্যাঁ, আমি কি মাছ খেতেছে? এই, তুই জানোস না বিধবা মানুষের মাছ খেতে হয় না? হ্যাঁ, বাইরে থাকতে তো আমার পোলারে শান্তি দাস নাই, এখন মরে গেছে, তারপর তুমি জাহান্নামে পাঠাতে চাস? আরে মা, এত কিছু যদি চিন্তা করতে ভাবি, তাহলে আমাদের ভাইকে অকালে হারাইতে হইতো, বুঝো না? এখন ভাই নাই, শান্তিতে খাইতে পারতেছে, চলতে পারতেছে, এই স্বাধীনতা করতে চাইছিল ওই ভাই। পৃথিবীতে আমি কত খাদক দেখছি, কিন্তু ওর মতো খাদক আমি কখনো দেখি নাই। তাই নিয়ে নিপা, তুমি এভাবে কথা বলতেছো কেন? তুমি একটা মেয়ে হইয়া আরেকটা মেয়েরে এভাবে অত্যাচার করো কিভাবে? হ্যাঁ, আর আমি তোমার বড় ভাবি হই, বড় ভাবিরে কিভাবে শ্রদ্ধা দিয়ে কথা বলতে হয় সেটা তো তুমি জানো না। আর কোন হাদিসে লেখা আছে যে মাছ দিয়া বিধবা মানুষ ভাত খেতে পারবো না? আর এখানে তো মাছ ছাড়া কিছুই ছিল না, এর জন্য আমি মাছ নিলাম। মাছ ছাড়া যদি অন্য কিছু থাকতো তাহলে আমি সেটা দিয়ে ভাত খেতাম, মাছ নিতাম না। এই, যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, তোমার এই বাড়িতে রাখার সময় আমি কইছি না আমি যা বলবো তাই শুনবা, যেভাবে চলতে বলবো সেভাবে চলবা। এখন যা শুনলে না কান খুইলা, মাছটা মাছের জায়গায় দিয়ে শুধু ডাল দিয়ে খেয়ে আসো, তারপর আমি তোমার মজা বুঝাইতেছি।
আরে না, কাজগুলো শেষ করতে হইব। হঠাৎ মাথাটা এত ঘুরাইতেছে কেন? একটু বসে দেখি তো মাথাটা ঘোরানো কমে নাকি। এই ফকিন্নির বাচ্চা, এইখানে বসে বসে রেস্ট করতেছিস কেন? তোর কি এই বাড়িতে রাখছি আমি রেস্ট করার জন্য? হ্যাঁ মা, আজকে আমার শরীরটা খুব অসুস্থ লাগতেছে, তারপর আমি উঠানটা ঝাড়ু দিতেছি, কিন্তু হঠাৎ করে আমার মাথাটা চক্কর দিয়ে গেছে। তাই ভাবলাম একটু বিশ্রাম নিয়ে নেই, তারপরে সব কাজ শেষ করে দিব। দেখছেন মা, কাজের কথা কইলে নানান বাহানা শুরু হয়ে যায়। কাজ না করার দাম দেয় এগুলা, বুঝছেন? তুমি কি মনে করো ছোট বৌমা, আমি কি এগুলো বুঝি না? হ্যাঁ, আমার কি এমনি এমনি চুল পাকছে? শোনো, আমি রোজিনা বেগম, আমার কাছ থেকে কোনো ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নেই, বুঝছো? তাড়াতাড়ি কাপড়গুলা ধুইয়া রোদে দিয়া রাখো। আর এই সামান্য শরীর খারাপের কথা কয়ে কোনো লাভ নাই। তোরে আমি একদিনই বলছি, এই বাড়িতে থাকতে হলে তোরে কাজের লোকের মতন থাকতে হইব, না হলে এই বাড়ির কোনো ভাব তুমি জুটবো না। যা, বেশি কথা না বাড়ায় কাপড়গুলা ধুইয়া কাজে যা, তাড়াতাড়ি যা কইতেছি। হ্যাঁ গো মা, এখনকার যুগের মেয়েরা তো হচ্ছে রাজরানী, একটু কষ্ট করলে রেস্টে যাই। আর আমরা ভাবি সে তো মহারানী। ওনাকে দেখে কি মনে হয় কিছুদিন আগে ওনার জামাই মারা গেছে? আর আমি তো দেখতেছি সম্পূর্ণ সুস্থ মানুষ, উনি নাকি কোন দিক দিয়ে অসুস্থ। আর উনি তো হচ্ছে একজন অলস মানুষ, কাজের কথা বললে যত রকম বাহানা শুরু হয়ে যায়। তুমি এসব কি বলতেছো নিপা? আমি কি মানুষ না? আমার শরীর মন কিছুই নাই? এই যে সারাদিন ঘর মোছা, সবার খেয়াল রাখা, এইসব কি আপনার চোখে পড়ে না মা? আজকে আমার একটু মাথা ঘুরাইতেছিল, তাই আমি ঝাড়ুটা না দিয়া একটু বসছি, তারপর তো আমি ঝাড়ু দিয়েই দিতাম। এর জন্য কি আমি অলস হয়ে গেছি মা? এই কাপড়গুলোর মতনই কি শুধু আমারে ব্যবহার করেন? মা, আমি তো এই বাড়িতে আসছিলাম মেয়ে হয়ে, কাজের মেয়ে হয়ে না, একটু ভালোবাসা পাবো, স্নেহ পাবো, এই আশা নিয়ে। কিন্তু আজ আমার অসুস্থতা, এটা মনে হয় আপনার কাছে একটা অপরাধ। মা, আপনিও তো একজন নারী, আপনিও তো একদিন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলেন। তখন যদি আপনার সাথে কেউ এভাবে ব্যবহার করতো, তখন আপনার কেমন লাগতো? শোনেন মা, আমি প্রতিবাদ করি না বইলা এই না যে আমি দুর্বল। আমি প্রতিবাদ করি না কারণ সংসারে অশান্তি হবে। আমি চাই না সংসারে কোনো অশান্তি হোক। আমি এখনো চুপ থাকি কারণ আমি চাই সম্পর্কটা যেন না ভাঙে। মা, আজকে যদি আমি ভেঙে পড়ি, তাহলে শুধু একজন বউ নয়, পুরো নারী জাতির সম্মান ভেঙে পড়বে। শোন, তোর এত ডায়লগ শোনার টাইম আমার নেই। 1 ঘন্টার মধ্যে সব কাপড় গাইছে আমার ঘরে, না হলে তোর খবর আছে গেলাম। চলো বাবা। একদম নড়বে না। কি ভয় পাইছো? আর তুমি তো এটাই খুঁজতেছিলে, তাই না? তুমি তোমার ভয় দেখা করছিলে। হ্যাঁ, এটাই খুঁজতেছিলাম তো। না, এটা তো আমি তোমাকে দিব না। তুমি সারা দিন অফিস নিয়ে ব্যস্ত থাকো। আমি যে তোমার বউ, তোমার যে ঘরে একটা বউ আছে, তোমার কি সেই কথাটা মনে আছে? না, তুমি আমাকে কোনোদিনও কোথাও ঘুরতে নিয়ে যাও নাই। আজকে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা। কি বলতেছো? আমার দেরি হয়ে যেতেছে ডিউটিতে, ওর আমার চাকরিটাই থাকবে না, তাড়াতাড়ি দাও। না থাকলে না থাকো, এরকম চাকরির দরকার নাই। তুমি আমাকে কোনোদিনও ঘুরতে নিয়ে যাও না। শুক্রবার দিন, সেদিন তোমার বন্ধের দিন থাকে, তারপরও তুমি সেদিন কাজ নিয়ে ব্যস্ত থাকো। আজকে আমি কোনো কথা শুনবো না, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও। পাগলামি করো না। আমি বুঝতেছি তোমার ঘুরতে যেতে মন চাইতেছে, ঠিক আছে, আমি তোমার ঘুরতে নিয়ে যাবো না। তবে আজকে আমার দেরি হয়ে যেতেছে, জরুরি মিটিং আছে স্যারদের সাথে, তাড়াতাড়ি তুমি যেতে হবে। বললাম না আমি তোমাকে আজকে কোথাও যেতে দিব না। এই তুমি কি চোর? মানে তুমি কি ডাকাত?
মানে তুমি কি বলতেছো? আরে বাবা, আমার তো চাকরিটাই এইটা, চোর ডাকাতের পিছু পিছু ছোটা, তাদের পিছু পিছু ছুটবো, আমার জবটাই এটা, তাদেরকে ধরবো। আর তাছাড়া আমি তো তোমাকে সময় দিচ্ছি, তাই না? আমি কি রাতে বাসা আসতেছি না? হ্যাঁ, মাঝে মাঝে রাত 2টা-3টা বেজে যায়, আমার ডিউটি থাকে, বুঝতেই পারতেছো। তুমি তো একটা সাধারণ পাবলিককে বিয়ে করো না, তুমি একটা পুলিশ অফিসারকে বিয়ে করছো, তাই না? দেরি তো হইতেই পারে। এখন আপাতত দিয়ে আমাকে উদ্ধার করো, আমার যাইতে হবে প্লিজ। আচ্ছা ঠিক আছে মিস্টার পুলিশ সাহেব, আমি চোর ডাকাত, এবার আমাকে নিয়ে ঘুরতে চলেন। কোন ঝামেলায় পড়লাম আল্লাহ। আচ্ছা, শুক্রবার দিন করতে নিয়ে যাবো না? দাও। সত্যি? হ্যাঁ সত্যি। না, আগে প্রমিস করো। করতে হবে? হ্যাঁ। ঠিক আছে, প্রমিস করলাম শুক্রবার দিন আমি ছুটি নিব, তোমাকে নিয়ে ঘুরতে যাবো। খুশি? ঠিক আছে নাও। তুমি ভয় পাইছো? আবার পুলিশের ও? হ্যাঁ, তুমি আজকে বাসায় আসো রাত্রে, তোমার খবর আছে। লক্ষ্মী, হ্যাঁ সত্যি করে কহ, এই সন্তানের বাপকে, হ্যাঁ এই পাপ থেকে নিয়ে আসছিস? হ্যাঁ, আমার পোলা 1 মাস হলো মরে নাই, আর এই পাপের বোঝা কোত্থেকে নিছিস? ছি 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 ছি। আমি তো তোর আজকে ঠিক রাখুন না, আজকে তোর মারিয়ে ভালাম। মা, স্যারের না আমার খুব লাগতেছে। মা, আমি চাইলেও এখন আপনারা সব সত্যিটা বলতে পারবো না, কিন্তু আমার প্রতি এতটুকু ভরসা রাখেন, আমার পেটে যে সন্তানটা আসতেছে ও কোনো পাপের সন্তান না। হ্যাঁ, পাপের সন্তান না তো কার সন্তান? তুমি আমার বুকি ঝুঁকি বুঝাইতেছো, আমি এগুলো খুব ভালো করে বুঝি, বুঝছো? ছি ভাবি ছি, তুমি এত বড় একটা পাপের কাজ করলে? তোমার যখন এত যৌবন জ্বালা, তুমি মাকে বলতে তোমাকে অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করতো, আর তুমি তা না করে কি করছো? কি বলবো বলার মতো ভাষা নেই, পুরো আমাদের মান সম্মান সব মাটির সাথে তুমি মিশিয়ে দিছো। এখন গ্রামের মানুষের সামনে আমরা মুখ দেখাবো কিভাবে? মা, নিপা, তোমরা যেটা ভাবতেছো আসলে এটা সঠিক না, কিন্তু সত্যিটা আমি তোমাদের এখন বলতে পারতেছি না। আমার একটু সময় দাও, আমি সব সত্যি তোমাদের বলবো। তোর সত্যি তোর কাছে রাখ, আজকে তোর বাপের খবর দিয়া আমি সালিশের ব্যবস্থা করব। এই গ্রামের লোকেরা সালিশের যে বিচার করব সেই বিচার হবো, বুঝছস? আল্লাহ, তুমি আমার এই কোন কঠিন পরীক্ষার মধ্যে ফালাইলা। আমি এখন চাইলেও সবাই সত্যিটা বলতে পারতেছি না, কিন্তু আল্লাহ তুমি তো জানো কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আল্লাহ, তুমি আমার এই কঠিন পরিস্থিতি সামলানোর ধৈর্য দাও। আমি তো এই সব কিছু আর সহ্য করতে পারতেছি না আল্লাহ। দেখো, ধান ক্ষেতগুলো অনেক সুন্দর না, অনেক সবুজ, তাই না? হ্যাঁ, খুব ভালো লাগছে দেখতে আমার। ওই দেখ, সূর্য ভাই আসছে। আরে সূর্য ভাই যে, কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তা সূর্য ভাই, আমাদের গ্রামে এত সুন্দর সুন্দর মাইয়া থাকতে আপনি ওই দূর এলাকা থেকে একটা মাইয়া বিয়ে করে লইছেন? আমগো গ্রামের সুন্দরী মায়া কই? আমি তো দেখি না একটা সুন্দরী মায়া। কেন, আমাদেরকে তোমার চোখে পড়ে না? ঘুম করে আমি ছোটবেলার থেকে বোন হিসাবে দেখে আইতাছি। আপনি আমাদের বোনের চোখে দেখলো, আমরা তো ভাইয়ের চোখে দেখি না। তাহলে কিসের চোখে দেখো আমারে? আমরা তো তোমার বয়ফ্রেন্ডের চোখে দেখি। ও মা, কি কইতাছে এটা? ইচ্ছি একটা মাইয়া আমার প্রেমের অফার দে, নাক টিপ দিলে দুধ পড়বো, আবার দাঁড়াচ্ছে জান থেকে। এমনি মন মেজাজ খারাপ আছে, আবার প্রেমের অফার দিতে আইছে, আবার দাঁড়াচ্ছে জান থেকে। পাগল। মা, ও মা, তুমি এমন করে চিন্তা করতেছো কেন? তুমি যদি চিন্তা করো তোমার তো শরীর অসুস্থ হয়ে যাবে, আর ডাক্তার কইছে তোমার তো হাই প্রেশার, তোমার চিন্তা করতে না করছে মা। বাবারে, আমার মনটার মধ্যে ভাল লাগতেছে না। তোর ভাইটা 1 মাস হলো মরছে, তার মধ্যে বউটা আজকে সকালবেলা উড়ান জ্বালা দিতে যায়, মাথা ঘুরান দিছে, আবার কাপড় ধুয়ে এসে কতক্ষণ বমি করছে। আমার মনটার মধ্যে কেমন যেন চিট মারতেছে,
ওর কি হইলো, কোনখান দিয়ে কি হইতেছে না হইতেছে আমি বুঝতে পারতেছি না। বাসন রে, তুই একটা কাজ কর, কালকে সকালে ওরে সদর হাসপাতালে নিয়ে যা পুরাটা চেক করাবি। ওর কি হয়েছে আমার খুব জানার দরকার, না হলে আমি মনরে সায় দিতে পারতেছি না রে বাবা, আমি মনরে সায় দিতে পারতেছি না। মা, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। ভাবির মনে হয় শরীরটা খারাপ, তাই বমি করছে আর কি। আর তাছাড়া আমরা তো ভাবির দিয়ে অনেক কাজ টাজ করাই, তুমি কাজ করাইতেছো, তোমার শাড়ি কাপড়, আর সারাদিন ভাত টাত রান্না করা, হাঁড়ি পাতিল ধোয়া, সবকিছু তো ভাবি করে। আর আমার বউটা অসুস্থ, ও তো কোনো কাজ টাজ করতে পারে না, ওর সব কাজ ভাবি তো করে দিতেছে। এই জন্য মনে হয় ভাবির মাথাটা একটু ঘুরাইছে, একটু বমি করছে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি ভাবির নিয়ে কালকে আমি ডাক্তারের কাছে যাইবো, আর ডাক্তার কি বলে আমি এসে তোমার রিপোর্টটা জানাবো। মা, আপনিও না কথা বললে কথা শুনেন না। এই যে আপনার শরীরটা কত খারাপ দেখছেন, কতবার মানা করছে আপনাকে টেনশন করবেন না, তারপর সেটাই করতেছেন। এক ছেলেকে হারাইছেন, এখন কি এই ছেলেকে হারাইবেন? মা শুনেন, আপনি একদম টেনশন করেন না, যা করার। আর হ্যাঁ, তুমি শোনো, সকালবেলা বাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। আর মা, আল্লাহর দোহাই লাগে, আপনি আর চিন্তা নিয়েন না। কালকে সকালে সূর্য বাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তারপর যা রিপোর্ট আসে আমরা দেখব। ঠিক আছে মা, তুমি একটু ঘুমাও। তুমি এনে বসে রয়েছো কেন? মার জন্য গরম করে এক গ্লাস দুধ নিয়ে আসো। তেমন আমার মা না খাইতে কি হয়েছে চেহারাটা। যাও 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 যাও, আসো আসো আসো। মা তুমি থাকো মা, হ্যাঁ, আমার লক্ষ্মী মা। যাও 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 যাও। মা, আপনার পোলাই যে কখন গেছে বাবির নিয়ে ডাক্তারের কাছে, এখন আসতেছে না, মনটা আনসান আনসান করতেছে। ডাক্তারে যে কি রিপোর্ট দেয়। আরে তুমি কইতাছো এই কথা, আমি তো টেনশনেই মরে যেতেছি গা। কি যে রিপোর্ট আসে আল্লাহই জানে। মা, ওই তো আয়া পড়ছে। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার রিপোর্ট দিচ্ছে। রিপোর্ট দিচ্ছে? কি রিপোর্ট দিচ্ছে রে বাবা? কি রিপোর্ট আর দিব? ভাবি 1 মাসের প্রেগনেন্ট। কি কস এগুলা? তোর ভাবি 1 মাসের প্রেগনেন্ট মানে? হ্যাঁ, আমি এটাই কইতাছি। ভাইজান মারা গেছে 1 মাস 10 দিন হইছে, আর ভাবি 1 মাসের প্রেগনেন্ট। ছি! এই সত্যি করে বলো, এই সন্তান কার? আমার ছেলে 1 মাস 10 দিন হলো মারা গেছে, আর এই সন্তান আসলো কোত্থেকে? হ্যাঁ, আমার একই প্রশ্ন, এই সন্তান কোথা থেকে আসছে? কার সন্তান মা? মা বিশ্বাস করেন, আমি ভুল কিছু করি নাই। আপনি যা ভাবতেছেন সেটা সঠিক না। এই বাচ্চার বাবা। চুপ, একদম চুপ। আমার মরা ছেলে নিয়ে কোনো মিথ্যা কথা বলবি না, তাহলে কিন্তু তোর আমি জিভ কেটে ছেড়ে ফেলামু। এই, তুই আমার মরা ছেলের দোহাই দিয়া বাঁচতে চাস? মনে করছিস আমি কিচ্ছু বুঝতে পারবো না? না, আমি সব বুঝতে পারি। মা, আপনি একটু ঠান্ডা হন, এত উত্তেজিত হেন না। আপনার এমনিতে হাই প্রেশার, আর ডাক্তারে কি বলছে না বলছে ঠান্ডা মাথায় আমাদের বুদ্ধি করতে হবে। আপনি একটু ঠান্ডা হন, শান্ত হন। মা, আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি কোরআন শরীফ আনেন, আমি কোরআন শরীফ ছুঁয়া বলতে পারবো এই বাচ্চার বাবা উনি। চুপ, একদম চুপ। এই, তোর কি একবারও কলজা কাঁপলো না? তুই যে আমার ছেলের নাম নিলি। আমার ছেলে মরছে হলো 1 মাস 10 দিন হলো, হ্যাঁ, আর তোর 1 মাসের প্রেগনেন্ট। তোর কি মনে হয় আমি একটা বলদ? হ্যাঁ, আমার এই বলদ মনে হয় তোর? ভাবি, আমরা সব কিছুই বুঝি, তুমি সত্যি করে বলো এই বাচ্চার বাপ কে? তুমি বুঝো না, এতদিন ভালো মানুষের মুখোশ পরে আসছিল। কি বিশ্বাস করো নাই তো? এখন নিজের চোখে দেখছো। আর আম্মা, আপনিও দেখেন আপনার বৌমাকে, কত ভালো মানুষ। মা, আমি আল্লাহর কসম করে কইতাছি, এই বাচ্চা অবৈধ না, এই বাচ্চা আপনাকে বংশের প্রদীপ। মা, এটা কিছুতে আমার ভাইয়ের সন্তান হইতে পারে না। ও কোথায় থেকে কোন নাগরের থেকে বাচ্চা নিয়ে আসছে, আমার ভাইয়ের উপর দোষ চাপাই দিচ্ছে। না মা, বিশ্বাস করেন, আমি সত্যি কথা কইতাছি, এই বাচ্চার বাবা ফয়েজ। শোন, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। কোন নাগরের থেকে বাচ্চা বাজায় নিয়ে আসা, আর আমার পোলা মরে গেছে, সেখানে তুই আমার পোলার নাম নিতেছ। আল্লাহর গজব পড়বে তার উপরে। আমি মিথ্যা কথা কইতাছি না মা, আমার কথাটা বিশ্বাস করেন। বিশ্বাস বিশ্বাস আমি করতেছি। চল ঘরে চল, ঘরে চল। আপনারা আমারে কি জন্য ডেকেছেন এই বাড়িতে বলেন? শোনেন চেয়ারম্যান সাহেব, আজকে আমার ছেলে 1 মাস 10 দিন হলো মারা গেছে, কিন্তু
আমার বৌমার পেটে নাকি 1 মাসের সন্তান। এই কলঙ্কিনী মেয়ের বিচার করবেন। কি বিচার করবেন আপনার উপর আমি ছেড়ে দিতেছি। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন আমি অন্যায় কোনো কাজ করি নাই। তুমি যে মিছা কথা কইতাছ, তোমার কলেজটা কি একটু কাঁপে না কেন? ওই দিন যে সুজা তোমার মেডিকেলে নিয়ে গেছিল, রিপোর্ট কি মিথ্যা আসছে? চেয়ারম্যান সাহেব আমি সত্যি কথা কইতাছি, এই বাচ্চা অবৈধ না, এই বাচ্চা এই পরিবারের। আসলে আপনারা কি চান বলেন? এখন এটার কেমনে সুস্থ বিচার করা লাগে এটা আপনি করে দেন। আপনার মেয়ে কি করেছে সেটা তো নিজের কানে শুনলেন এবং নিজের চোখে দেখলেন। সব কিছু জানা শোনার পরেও এরকম একটা নষ্টা মেয়েকে আমরা এই সমাজে রাখতে পারি না। যে মেয়ের স্বামী মাত্র 1 মাস হলো মৃত্যুবরণ করেছে, সে মেয়ে কিভাবে গর্ভবতী হয়? এর কঠিন বিচার হবে। আপনাদের সবার কথাই তো আমি শুনছি চেয়ারম্যান সাহেব। পরিশেষে কিন্তু মেয়েটা আমার, ছোটবেলা থেকে ওরে কোলে পিঠে করে কিন্তু মানুষ করছি আমি। আমার মেয়ের চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া সবকিছু কিন্তু এটা আমি জানি ও কেমন। আমি 100% শিওর আমার মেয়ে এমন কাজ করতে পারে না। হয়তো কোথাও কোনো মিস্টেক আছে। চেয়ারম্যান সাহেব আপনি আরেকটু খতিয়ে দেখেন। থামেন মিয়া, এই ঘটনা নিয়ে কেউ মিথ্যা কথা বলে? আপনি নিজের চোখে দেখতেছেন, নিজে কানে সব শুনতেছেন, তারপরেও আপনি আপনার মাইয়ার সাফাই গাইতেছেন। আপনার মেয়ের স্বামী মারা গেছে মাত্র 1 মাস। 1 মাসের ভিতরে সে গর্ভবতী, তারপরেও নিজের মেয়ের ভালো বলতেছেন। আপনার লজ্জা করে না? আপনাদের ভোটে যেহেতু আমি জনপ্রতিনিধি হয়েছি, আপনার মেয়ের ভালো মন্দ বিচার আমি করব। শুনেন, আমি এমন বিচার করব যাতে এই গ্রামে কোনো নারী এই কাজ করার সাহস না করে। আমি একটু ভেবেচিন্তে আমি বিচারের ডেট জানিয়ে দেব। এখন আপনারা জান। 7 দিন পর আচ্ছা, আমি যে কাজটা করতেছি ঠিক করতেছি তো? আর শুনেন, আমি যে কাজটা করতেছি এই কলঙ্কিনীকে দেখে আর যেন কোনো মেয়ে সাহস না পায় পরকীয়া প্রেমিকের সাথে সম্পর্ক করতে। আপনারা কি চান ওকে জিন্দা কবর দেই? হ্যাঁ 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 জানতে খবর দেন। থামেন। তোমার ওরা আপনারা কি মানুষ নাকি? তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। আপনারা কি মানুষ? আমার উপরে জ্যান্ত কবর দিতেছেন? হ্যাঁ, যে ভুলটা আমার বউ করেই নাই, যে অন্যায়টা আমার বউ করেই নাই, তার কারণে সে শাস্তি পাইতেছে। শোনেন, যার কারণে আমার বউকে অপরাধী ভাবতেছেন সে অপরাধী না। ওর গর্ভের যে সন্তান, সেই সন্তানের বাবা আমি। বাবা হাবিব, তুই বেঁচে আছিস? হ্যাঁ মা, আল্লাহ হয়তো এই কারণে বাঁচায় রাখছে আমায়। আমি যদি মারা যেতাম, আজকে আমার বউ নিরপরাধী হয়ে জ্যান্ত লাশ হয়ে থাকতো। শোনো মা, আমার বউ কোনো অন্যায় করেনি। মানে তুই সব কি কইতেছিস বাবা? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আমার তো মাথায় কাজ করতেছে না। 1 মাস 10 দিন তুই বাড়িতে আসছিলি না, তাহলে এই সন্তানের বাবা তুই কেমনে হইলি? আমি সবকিছু খুলে বলতেছি মা, তাইলে শোনো।
না, আমি 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 আপনি আপনি বাইচে আছেন? আপনি মারা যান নাই? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির সবাই ডাক দিতেছি। আরে কাউকে ডাকতে হবে না, প্লিজ কাউকে ডেকো না। কাউকে ডাকবো না কেন? আপনি বাইচে আছেন, এই কথাটা মা শুনলে কি খুশি হবে, তারপরে আপনার ভাই, সবাই শুনলে অনেক খুশি হবে। আমি সবাই ডাইকে নিচ্ছি। না না না, কাউকে এক্ষুনি ডেকো না, পরে। পরে কেন? আমি একটা মিশনের মধ্যে আছি। আসলে আমি মারা গিয়েছি, এটা পুরোটাই একটা পরিকল্পনা। তার পিছনে বিশেষ একটা কারণ আছে। শত্রুপক্ষ আমার পিছনে, যে কোনো সময় ওরা অ্যাটাক করতে পারে। আসলে ওদের চোখে ধুলা দেওয়ার জন্য আমি বলেছি যে আমি মারা গেছি। ওরা যদি একটাবার জানতে পারে আমি জীবিত আছি, ওরা কী করবে জানো? ওরা আমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে ফেলবে। ওরা অলরেডি আমাকে অনেকবার থ্রেট করেছে যে আমরা তোর পরিবারকে বাঁচতে দেবো না। দ্যাটস ওয়াই এই প্ল্যানটা করেছি। আমি মারা গিয়েছি, এখন ওরা সামনে আসবে আর আমি ওদেরকে ধরতে পারবো। জাস্ট কিছুটা দিন ওয়েট করো, আমি নিজেই সামনে আসবো। আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু বাড়ির সবাই না বললে? আপনি জানেন আমার উপর দিয়ে কি যাইতাছে? আপনি মারা গেছেন, সবাই ভাবতেছে আপনার মৃত্যুর কারণটা আমি। আমারে কি পরিমাণ অত্যাচার করতেছে, আমি এত বোঝাইতে চেষ্টা করতেছি, কিন্তু কেউ আমার কথা শুনতেছে না। আমার মৃত্যুর কারণ তোমার উপর তারা টর্চার করছে? বুঝলাম না। হ্যাঁ, শুধু দোষারোপ না, আমি তো এখন এই বাড়িতে কাজের বুয়ার মতন আছি। আমি বুঝতে পারছি। দেখো, যত যাই হয়ে যাক, তুমি আমার পরিবারটার কথা চিন্তা করো, তুমি আমাদের সংসারটার কথা চিন্তা করো। তুমি কাউকে কিছু বলে তোমরা সবাই শেষ হয়ে যাবে, আমি কাউকে বাঁচাতে পারবো না। প্লিজ বোঝার চেষ্টা করো। কিন্তু আমি আর এই জ্বালা তোর সহ্য করতে পারবো না। আমি তোমার কথা বলে দিই, আমি একটা মেয়ে মানুষ, এত জ্বালা যন্ত্রণা সহ্য করে কিভাবে সংসার করবো বলো? দেখো, একটু কষ্ট করো, আমার পরিবারের ভালোর জন্য তুমি একটু কষ্ট করো। তুমি কাউকে কিচ্ছু বলো না। তুমি আমার একটা কথা রাখবে? কি কথা? তুমি আমাকে ছুঁয়ে প্রমিস করো, তুমি কাউকে বলবো না যে আমি জীবিত আছি। যদি একটাবার কোনোভাবে জানতে পারে, পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আমি আমি খুব কষ্টে এখানে এসেছি, খুব লুকিয়ে এখানে এসেছি। তোমাকে খুব মিস করতেছিলাম, তোমাকে ছাড়া আমার ভালো লাগতেছিল না। তোমার কথা বারবার মনে পড়তেছিল, যার কারণে আমি ছুটে চলে আসছি। এখন আসার পর যদি এত বড় একটা বিপদ হয়ে যায়, তোমাদের যদি সেই বিপদের মধ্যে ফেলি, তাহলে আমার এত কষ্ট করে লাভটা কি বলো? প্লিজ তুমি আমাকে ছুঁয়ে প্রমিস করো, তুমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে ছুঁয়ে কথা দিতেছি, যদি আমার মৃত্যুও হয় তাও আমি কাউরে কিচ্ছু বলবো না। এখন তো সব কথাই শুনলাম, আর আপনি তো চেয়ারম্যান, জনপ্রতিনিধি। আপনি কি করে পারলেন আমার বউকে এভাবে সবার সামনে জ্যান্ত কবর দিতে? আসলে মাঝে মধ্যে আমরা জনপ্রতিনিধিরা অনেক ভুল করে ফেলি। আসলে আমার অন্যায় হয়েছে, না বুঝে এই কাজটা করা আমার ঠিক হয়নি। আমাকে আপনারা ক্ষমা করে দিন। বৌমা, তুমি আমারে ক্ষমা করে দাও মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে না জানি আমি তোমারে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি মা, তুমি আমারে মাফ করে দিও। মা, আপনি এগুলো কি বলতেছেন? আপনার কোনো দোষ নাই, আপনি তো আমার মায়ের মতন। আপনি যদি জানতেন তাহলে তো কখনো আমার সাথে এমন করতেন না। আর আমি অনেকবার আপনারে বুঝাইতে চাইছিলাম, কিন্তু বুঝাইতে পারি নাই, কারণ ও আমারে নিষেধ করছিল যে কাউরে আগে কিচ্ছু বলবা না, তাই আমি কিছু বলতে পারি নাই। না রে মা, মায়ের মতো হইতে পারলাম কই? এতদিন তোর সাথে থাইকাও তোর চোখের কান্না, মনের ভাষা আমি কিছুই বুঝতে পারলাম না। তুই আমারে কত বুঝাতে চেষ্টা করছস, কখনোই তোর কথা আমি মনে মানি নাই। এই সমাজের কথা শুনা আজকে তোরে আমি কতখানি দূরে ঠেলা দিছি। আমার তুই ক্ষমা করে দে মা, আমার তুই ক্ষমা করে দে। মা, আপনি এগুলো কি বলতেছেন? যা হওয়ার হয়েছে। আসলে মা, আমি নিরুপায় ছিলাম, আমি তোমাদেরকে জানাইতে পারিনি। আমি যদি তোমাদেরকে জানিয়ে দিতাম যে আমি বেঁচে আছি, তাহলে আমার যারা শত্রু ছিল, যারা আসামি ছিল, তারা টের পেয়ে যেত আর তোমাদের সবাইকে শেষ করে দিত। ওরা সবাই তোমাদের উপর নজর রেখেছিল, তাই আমি এই মিথ্যা নাটকটা সাজিয়েছি। মা দেখো, আমি তোমাদের ভালোটা চেয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে
আমি না থাকা অবস্থায় আমার বউর সাথে এত বড় অন্যায় হয়ে যাবে। বাবারে, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আর মারে, তোর মতন একটা মেয়ে পাওয়া আসলেও ভাগ্যের ব্যাপার। আর মারে, আমি সুস্থ হয়ে অবহেলা করি। আমার যে বংশের প্রদীপ আসতেছে তারও আমি অবহেলা করছি। যখন আমার বংশধর পৃথিবীতে আসবে, ও জানবে ওর মার সাথে আমি এরকম দুর্ব্যবহার করছি, তখন ও জাতিরে কেউ মানে নিতে পারবে? মা, আপনি এগুলো কি বলতেছেন? যা হওয়ার হয়েছে। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরিবারের মধ্যে রাগ অভিমান থাকবেই, তাই বললে কি ভালোবাসা থাকবে না? আপনি একটা ছোট্ট ভুল করে ফেলছেন। আপনি যদি জানতেন তাহলে তো কোনোদিন আমার সাথে এরকম ব্যবহার করতেন না। আপনি মাফ চাইয়েন না মা। আপনি মাফ চাইলে আমার নিজের কাছে খুব ছোট মনে হয়। ভাইজান, আজকে আমার চোখ খুলে গেল। আমরা নিজেরা নিজেদের সংসারে অশান্তি এনেছি। এখন থেকে এই পরিবারে কোনো অশান্তি হবে না। ভাবি, তুমি আমার মাফ করে দাও। আমি না বুঝা তোমার অনেক কষ্ট দিচ্ছি। হ্যাঁ ভাবি, সূর্য একদম ঠিক কথা বলছে। আমরা এতদিন না জেনে না বুঝে আপনার উপর অনেক অন্যায় অত্যাচার করছি। আপনি আমাদের ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। মারে, তুই এসে থেকে আমার বৌমা না, তুই আমার মাইয়া। মারে, আমরা সব আজকে নতুন থেকে করে শুরু করুক। পারবি তো মা আমার সাথে সঙ্গ দিতে? মা, আপনি এগুলো কি কইতেছেন? এই পরিবারটাই তো আমার পৃথিবী। আপনারা শুধু আমার পাশে থাকেন, এটাই আমি চাই।